হুয়েন সাং, লেখক শ্রী পূর্ণেন্দু পত্রী। ছেলেবেলায় তার ডাকনাম ছিল চিন, আবার কেউ বলেন তার নাম ছিল ছেন রি। হোনানফু প্রদেশে বাড়ি, গ্রামের নাম দেন পাওকু, বাবার নাম ছেন হুই। বাবা ছিলেন ধার্মিক, শ্রদ্ধা করত দেশ গায়ের মানুষ। সুই রাজবংশের পতন হতে আর বেশি দেরি নেই। এটা বুঝতে পেরেই তিনি কোনোদিন সরকারি চাকরি করেননি। বই পড়া আর জ্ঞান আহরণ, এই ছিল তার একমাত্র নেশা। তার বাবা অর্থাৎ ছেন এর দাদু ছিলেন পিকিং মহাবিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। বিদ্বান হিসেবে ছোটোর দিকে তার দারুণ খ্যাতি ছিল। এই কনফুসীয় পরিবারে ছেন রির জন্ম, সেটা 701 খ্রিস্টাব্দ। যেদিন জন্মেছিলেন, মা স্বপ্ন দেখলেন তার ছেলে চলেছে পশ্চিমে। মা জিজ্ঞেস করলেন, তুই তো আমার ছেলে, আমাকে ছেড়ে কোথায় চলেছিস? সন্তানের মুখ থেকে উত্তর শুনলেন, চলেছি সত্যের সন্ধানে। 23 বছরে পা দিয়ে সেই ছেলে নিজেই একদিন একটা আশ্চর্য স্বপ্ন দেখলেন। তার চোখের সামনে একটা বিশাল সমুদ্র, আর সেই সমুদ্রের মাঝখানে বিশাল সুমেরু পর্বত, যেমন উজ্জ্বল তেমনি মহিমাময়। তার মনে তখন প্রবল ইচ্ছে পৌঁছতে হবে ওই পর্বতের চূড়ায়, কিন্তু উত্তাল সমুদ্রের ওই ঢেউগুলো দেখে ভয় পেয়ে গেলেন তিনি। ওই ঢেউ কি পৌঁছতে দেবে আমাকে? কিন্তু ভয়ের চেয়ে ক্রমশ উত্তাল হয়ে উঠতে লাগলো তার মনের প্রবল আগ্রহ। সব আশঙ্কা উদ্বেগ ভুলে গিয়ে ঝাঁপ দিলেন সমুদ্রে, আর অমনি সঙ্গে সঙ্গে সমুদ্রের ঢেউয়ের অন্ধকার তলা থেকে তার পায়ের তলায় ফুটে উঠল একটা প্রকাণ্ড পদ্ম ফুল। সেই ফুলটাই তাকে ভাসিয়ে নিয়ে চলল পর্বতের দিকে। পর্বতের পাদদেশে এসে পৌঁছলেন তিনি, কিন্তু শিখরে উঠবেন কি করে? একেবারে খাড়াই পর্বত, পা রাখার পর্যন্ত কোনো জায়গা নেই। এই চিন্তায় তিনি যখন বিমর্ষ, সেই সময় উঠল একটা দমকা হাওয়ার ঘূর্ণিঝড়, আর সেই ঝড়টাই তাকে তুলে নিয়ে পৌঁছে দিল পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়াটার ওপর। সেইখানে দাঁড়িয়ে তিনি দেখতে লাগলেন পৃথিবীর চারিদিক, পৃথিবীর দূর দূরান্তের দিগন্তমালা। যেমন দেশ ভ্রমণের ইচ্ছে, তার সেই সব দেশেই ছবি যেন তিনি দেখতে পেলেন। তার ঘুম ভেঙে গেল এক স্বর্গীয় আনন্দে। বয়স তখন 26। স্থির এবং দৃঢ় হলেন নিজের সিদ্ধান্তে, বেরিয়ে পড়তে হবে দেশ ছেড়ে সত্যের সন্ধানে। কিছুকাল আগেই সুই সাম্রাজ্যের পতন হয়েছিল চীন দেশে। দেশ জুড়ে তখন অরাজকতা, দস্যুদের রাজত্ব। রাজধানীতে মানুষের বদলে বাস করছে বুনো জানোয়ারের ঝাঁক, পথে পথে শুকনো হাড়ের ছড়াছড়ি, পথের দুধারে আগুনে পোড়া বাড়িঘরের দৃশ্য, হত্যার আর্তনাদ আর অস্ত্রের ঝঞ্ঝনাৎকার, আর অশ্বক্ষুরের প্রখর প্রখর শব্দে শিউরে ওঠা আকাশ বাতাস। যারা ধার্মিক তাদেরও নিস্তার নেই এই আক্রমণের হাত থেকে। সকলেই পালাতে ব্যস্ত। সারা চীনে তখন একমাত্র নিরাপদ জায়গা সিচুয়ান পর্বতে সেই প্রদেশ। 2 বছর পরেই দেশের সিংহাসনে বসল নতুন সম্রাট কাও সু। চীন দেশে শুরু হলো থাং সাম্রাজ্য। কাও সুর পর সিংহাসনে বসলেন তাইসুং, সেটা 626 খ্রিস্টাব্দ। 2 বছর পরে 28 বছর বয়সে সেই যুবকটি এসে দাঁড়ালেন সম্রাটের দরবারে। সম্রাটের চোখে কৌতূহল। কী চাও তুমি? অনুমতি চাই ভারতবর্ষে যাওয়ার। কেন? আমার মনে বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক জিজ্ঞাসা। আমরা যতটুকু জানি তার মধ্যে অনেকখানি রয়েছে ভুল। আমি শিক্ষা নিতে চাই নালন্দায় গিয়ে, সংগ্রহ করতে চাই বৌদ্ধ ধর্মের মূল পুঁথিপত্র। সম্রাট কিছুক্ষণ চুপ করে থেকে হাতে তুলে নিলেন একটা সুদৃশ্য পাত্র। তাতে রয়েছে সুস্বাদু পানীয়। এবার তিনি নিচু হয়ে মাটি থেকে তুলে নিলেন এক মুঠো ধুলো, মিশিয়ে দিলেন পানিয়ে। তারপর পাত্রটি এগিয়ে দিলেন যুবকটির দিকে। সম্রাটের পাত্র মিত্র সভাসদরা এই দৃশ্য দেখে হতবাক। যুবকটিও পাত্র হাতে নিয়ে তিনি পাথরের মূর্তির মতো স্থির। সম্রাট বললেন, কী হলো? খাও। তুমি কি জানো না, বিদেশের 1000টা স্বর্ণমুদ্রার চেয়েও স্বদেশের এক মুঠো ধুলো অনেক বেশি মূল্যবান? যুবকটি বুঝে গেলেন সম্রাট অনুমতি দিতে নারাজ। রাজ দরবার থেকে ফিরে এলেন তিনি, কিন্তু নিজের সংকল্প ভুললেন না। ভারতবর্ষে ভগবান বুদ্ধের জন্মভূমিতে আমি যাবই। এই যুবকই বিশ্ববিখ্যাত হুয়েন সাং। আগে অনেকেই রাজি ছিলেন সঙ্গী হতে, কিন্তু সম্রাটের নিষেধ কানে আসার পর এক পলকে নিভে গেল তাদের উৎসাহ উদ্দীপনা। হুয়েন সাং একাই বেরিয়ে পড়লেন মন ভর্তি সাহস আর বুক ভর্তি স্বপ্ন নিয়ে। বয়স তখন 28, দীর্ঘকায় চেহারা, দেখতে রূপবান,
মুখে বুদ্ধির ছাপ, চোখে জ্ঞানের। হাঁটেন ধীরে ধীরে, কথা বলেন মেঘের মতো গলায়, গম্ভীর অথচ মধুর স্বরে। গায়ে সুতোর ঢিলে পোশাক, কোমরে চওড়া কটিবন্ধ। ভয় ছিল তার প্রতি মুহূর্তে। সম্রাটের হুকুম ছড়িয়ে পড়েছিল দেশের প্রান্তে প্রান্তে, সীমান্তরক্ষীদের কানে কানে, কেউ যেন এক পাও না এগোতে পারে দেশ ছেড়ে বিদেশের দিকে। তার ওপর সবচেয়ে বড় সমস্যা, ভারতবর্ষের দিকে যাওয়ার পথ তার সম্পূর্ণ অচেনা। যাত্রা শুরু করে প্রথমে পৌঁছলেন চীনের পর্বতময় পশ্চিম প্রান্তের লিয়াং শহরে, এখন যেটা কানসু। এরপর দুর্গম পথ, উত্তরে গোবি মরুভূমি, দক্ষিণে কোকোনরের বুনো মালভূমি। এখান থেকে এক পা বাড়াতে হলে সম্রাটের পরোয়ানা দেখাতে হয়। 20 মাইল দূরে দূরে রয়েছে 5টা পাহাড় স্তম্ভ। আর এমনই বিপদ যে যাত্রা শুরু করতে না করতেই মারা গেল নিজের ঘোড়াটা। এই সময় গ্রেপ্তার হতে হতে বেঁচে গেলেন, যেহেতু এখানকার শাসক ছিলেন বৌদ্ধ। কিনলেন একটা নতুন ঘোড়া, মন্দিরে গিয়ে বোধিসত্ত্ব মৈত্রেয়ের নামে প্রার্থনা করলেন যেন সঙ্গী পান একটা। কী আশ্চর্য, শেষ পর্যন্ত জুটে গেল এক সঙ্গী, বয়সেও যুবক, নাম প্যান্টু, বিদেশি। সে জানালো ওই পথ তার চেনা, আগামীকাল তারা একসঙ্গে যাত্রা করবে। মনের আনন্দে হিউয়েন সাং তাকে উপর দিয়ে বসলেন কিছু কাপড় চোপড় আর অন্যান্য জিনিস। পরের দিন প্যান্টু এসে হাজির হলো, সঙ্গে লাল রঙের ঘোড়ায় চাপা এক বিদেশি বুড়ো। বললে এই লোকটা রাস্তাঘাট সব জানে, একেই সঙ্গে দিচ্ছি। দাড়িওয়ালা বিদেশি বুড়োটা সাহসের বদলে ভয় দেখাতে লাগলো হিউয়েন সাংকে। কেন যাচ্ছ? দুর্গম পথ, মরুভূমির বাড়ি আগুনের মতো গরম, নানান রকম ছোড়াবাড়ি, ভূত প্রেত অপদেবতা, তাদের হাত থেকে নিস্তার পাওয়া কঠিন। হিউয়েন সাং উত্তরে বললেন, মরব, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করবই সেই ব্রাহ্মণের দেশে পৌঁছবার। বিদেশি বুড়োটা শেষ পর্যন্ত নিজের লাল ঘোড়াটা দিয়ে হিউয়েন সাংয়ের ঘোড়াটা নিয়ে সরে পড়ল। হিউয়েন সাংয়ের সঙ্গী হলেন সেই যুবকটি। খানিকটা যাওয়ার পর পথে পড়ল একটি নদী। সঙ্গী যুবকটি গাছ কেটে গাছের গুঁড়ি দিয়ে বানিয়ে ফেলল একটা সেতু। নদী যেখানটা সবচেয়ে কম চওড়া, সেইখানে ঘোড়ায় চেপে নদী পার হয়ে কী আনন্দ হিউয়েন সাংয়ের মনে। নদীর এপারে এসে বিশ্রাম নিলেন দুজনে। শরীর আজ ভয়ঙ্কর ক্লান্ত, শুতেই এসে গেল ঘুম। হঠাৎ ঘুম ভেঙে দেখলেন সেই যুবকটি সানানো ছুরি নিয়ে তাকে আক্রমণ করতে এগিয়ে আসছে। হিউয়েন সাং নিজেকে মগ্ন করলেন ভগবান বোধিসত্ত্বের ধ্যানে। তার ওই ধ্যানমূর্তি দেখে যুবকটি আর এগোলো না। কিন্তু যুবকটি এরপরে আর রাজি হলো না তার সঙ্গে যেতে। একা হয়ে গেলেন তিনি। এবারে বেছে নিলেন এগোবার এক নতুন কৌশল। দিনে লুকিয়ে থাকেন শুকনো খানাখন্দের আড়ালে, পথ হাঁটেন রাতের অন্ধকারে। নিজের ছায়া আর মরুভূমি জুড়ে ছড়ানো উটের মল আর মরা মানুষের হাড়, এই দেখে দেখে পথ চিনে চলতে লাগলেন তিনি। চলতে চলতে একদিন একটা জলাশয়ের ধারে বসে নিজের জলের পাত্রটি ভরছেন, এমন সময় শাঁ শাঁ করে কয়েকটা তীর ছুটে এলো সেই দিকে। তিনি বুঝলেন প্রহরীরা দেখতে পেয়ে গেছে তাকে। তিনি দাঁড়ায় উঠে এসে প্রাণপণ শক্তিতে চিৎকার করে জানালেন, আমি একজন ভিক্ষু, আমাকে তীর ছুঁড়ে মেরো না। ছুটে এলো প্রহরীরা, বন্দি করে নিয়ে গেল কাছাকাছি দুর্গের অধিনায়কের কাছে। দুর্গের যিনি অধিনায়ক তিনি ছিলেন একজন বৌদ্ধ। অধিনায়ক তাকে অভ্যর্থনা জানালেন সাদরে, অনুরোধ জানালেন ফিরে যেতে। হিউয়েন সাং তার সংকল্পে অটল। তিনি জানালেন, আপনি যদি আটকে রাখতে চান, আমি আপনার হাতে আমার জীবন বলিদান দিতে রাজি আছি, কিন্তু আমার পক্ষে পিছন পানে তাকানো আর কোনোভাবেই সম্ভব নয়। অধিনায়ক হার মানলেন হিউয়েন সাংয়ের জীবন পণ করা অভিপ্রায়ের কাছে। তখন নিজেই এগিয়ে এলেন সাহায্য করতে, পাথেও দিলেন, পথ বলে দিলেন। পরবর্তী দুর্গের অধিনায়কের নামে একটি চিঠিও লিখে দিলেন আর সাবধান করে দিলেন শেষ পাহারা স্তম্ভটিকে এড়িয়ে চলবার জন্য, কারণ ওই স্তম্ভে অধিনায়ক বৌদ্ধ ধর্মের ঘোর বিরোধী। হিউয়েন সাংয়ে এসব ঝঞ্ঝট এড়ানোর জন্য চললেন এমন এক হাঁটা পথ যা তাকে পৌঁছে দিল এক বিপুল শূন্যতার রাজ্যে। কোথাও প্রাণীর চিহ্ন নেই, গাছগাছালির চিহ্ন নেই, না ওরে একটা পাখি, না আছে কোথাও জলের রেখা, না একগাছা সবুজ তৃণ। হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেললেন তিনি। ভয়ে ভাবনা তিনি তখন প্রায় আধখানা, তবু সাহসে ভর দিয়ে তার নিজের ছায়াকে সঙ্গী করে হেঁটে চললেন অজানা পথে। আসলে সেটা একটা বিস্তীর্ণ মরুভূমি, গোবি, পুরনো নাম না হো অর্থাৎ বালির নদী, নতুন নাম সো কিয়াসের, 800 লি চওড়া। কোনো মতে 100 লির মতো হেঁটে নিজের জলাধার থেকে জল খেতে গেলেন। ভারী জলপাত্রটি সেই সময় পড়ে গেল হাত থেকে। তারপর 5টা দিন আর 4টে রাত এক ফোঁটা জল পেলেন না কোথাও তেষ্টা মেটানোর জন্য। তার পাকস্থলী পুড়ে যাচ্ছিল।
শরীরে আর জোর নেই এক পাও হাঁটার। আগুন তাতা বালির উপর হয়ে শুয়ে মনে মনে প্রার্থনা করতে লাগলেন ভগবান তথাগতের উদ্দেশ্যে। হঠাৎ 5 রাত্রির মাথায় উঠল হাওয়ার ঝড়, যেন তাকে বরফের জলে স্নান করিয়ে দিয়ে গেল সেই হাওয়া। তার আধমরা ঘোড়াটাও খাড়া হয়ে দাঁড়ালো তখন। আবার শুরু হলো হাঁটা। হেরেছেন মাত্র 10 সিঁড়ি। এমন সময় তার ঘোড়া বাঁক নিল অন্য পথে। তাকে আর ফেরানো যায় না। সেইভাবে কয়েকটি যাওয়ার পরই তার চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য। মরুভূমির মাঝখানে তৃণভূমি, সবুজ ঘাস, আয়নার মতো স্বচ্ছ জলের ঝর্ণা। তিনি ছুটে গেলেন, জল খেলেন আকণ্ঠ ভরে। তার ঘোড়া খেলো ঘাস। নতুন জীবন ফিরে পেলেন তিনি, নতুন উৎসাহ। ভরে নিলেন নিজের জলাধার। ঘোড়ার জন্য ঘাস কেটে নিলেন বেশ খানিকটা। তারপর আবার শুরু হলো পূবমুখ হাঁটা। 2 দিন হাঁটার পর মরুভূমির পথ শেষ। পৌঁছলেন আইগু মন্দিরে। মন্দিরের বৌদ্ধ সন্ন্যাসী আরেক জ্ঞানী স্বদেশবাসীকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন বুকে। দুজনেরই চোখে আনন্দের অশ্রুজল। কাউচাংয়ের রাজা থিওওয়েন তাই। এই কাউচাংই এখানকার তুরফান। রাজা দূতের মুখে খবর পেলেন হিউয়েনসাং এসেছেন আইগুতে। 10 দিন পরে রাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছু পাত্র মিত্র আর বেশ কয়েকটি তাজা ঘোড়া নিয়ে এসে পৌঁছলেন সেখানে। তার কণ্ঠস্বরে সবিনয় নিবেদন, আমাদের রাজা আপনার দর্শন প্রার্থী। হিউয়েনসাংয়ের ইচ্ছে ছিল না, কিন্তু তবুও রাজি হতে হলো। 6 দিন ধরে মরুভূমির পথ পেরিয়ে তারা পৌঁছলেন রাজধানী পিলিতে। তখন সন্ধে। নিজের ঘোড়াটি ছেড়ে দিয়ে রাজার পাঠানো ঘোড়ায় চেপে চললেন রাজপ্রাসাদের দিকে। রাজা এগিয়ে এলেন তাকে সাদর অভ্যর্থনা জানাতে। তখন রাত্রি। রাজ্যে কারো চোখে কোনো ঘুম ছিল না সেদিন, না রাজার না প্রজার। রাজার পরে রানী এলেন দাসী সহ। রাজা অনুরোধ করলেন, আপনি এখানেই থেকে যান। হিউয়েনসাং জানালেন, আমি রাজকীয় আতিথ্য লাভের জন্য দেশ ছেড়ে এতদূর আসিনি, এসছি জ্ঞানের সন্ধানে। রাজার পক্ষ থেকে ক্রমাগত অনুরোধ চলল, অথচ হিউয়েনসাং ভারতবর্ষের দিকে পা বাড়াবার জন্য অধীর। শেষে ক্রুদ্ধ রাজা একসময় চিৎকার করে বলে উঠলেন, আপনি যদি আমার অনুরোধ না রাখেন, আমি বাধ্য হব জোর করে আপনাকে আটকে রাখতে, বন্দি করে ফেরত পাঠিয়ে দেবো নিজের দেশে। প্রতিবাদে হিউয়েনসাং শুরু করলেন অনশন, যেন পাথরের মূর্তি, এমন অনড় অটল। 3 দিন মুখে ছোঁয়ালেন না এক ফোঁটা জল। 4র্থ দিনে রাজার বুকটা যেন কেঁপে উঠল। দেখলেন হিউয়েনসাংয়ের মুখে নিঃশ্বাস বইছে যেন এক ফোঁটা একটা ছোট্ট পাখির মতন। রাজা এসে লুটিয়ে পড়লেন পায়ে। প্রভু, আমি আপনার নিজের পথে যাত্রা করুন, তবে ফেরার পথে আমার রাজ্যে 3 বছর থেকে যাবেন, এইটাই আমার একমাত্র বিনীত অনুরোধ। যাওয়া যখন ঠিকঠাক, রাজা তখন তুরফানে 1 মাসের মতো একটা ধর্মসভার আয়োজন করলেন। রঙিন চাদোয়ান নিচে বেদির ওপরে হিউয়েনসাং, সামনে বসে আছেন রাজ্যের 300 সম্ভ্রান্ত মানুষ। তাছাড়া আছেন রাজা, মন্ত্রী, রাজকর্মচারীরা। প্রতিদিন রাজা সভায় আসতেন হাতে গন্ধদ্রব্যের একটি পাত্র নিয়ে, রাখতেন ধর্মগুরুর পায়ের কাছে। যাবার দিন রাজ্য জুড়ে ব্যস্ততা। গত 1 মাস ধরে রাজার আদেশে হিউয়েনসাংয়ের জন্য তৈরি হয়েছে নানা উপহারের জিনিস, পোশাক পরিচ্ছদ, সোনার উপর জিনিস, শাটিন, রেশম, আরও কত কী। বেছে বেছে 30টা ঘোড়া আর 24 জন চাকর। পথে পড়বে তুরস্কদের রাজ্য। সেখানকার রাজাকে উপহার দেওয়ার জন্য 2খানি গাড়ি ভর্তি শাটিন কাপড়, সেই সঙ্গে পথপ্রদর্শক হিসেবে একজন রাজকর্মচারী। আর তুরস্ক রাজাদের নামে যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য একটি চিঠি। এই চিঠিখানা খুব উপকারে লাগলো হিউয়েনসাংয়ের। তখন তুরফান থেকে হিন্দুকুশ পর্বত পর্যন্ত প্রদেশ তুরস্ক সম্রাটের ছেলে তার দুষের দখলে। তিনি আবার এই তুরফানের রাজার জামাই। সুতরাং এই দীর্ঘপথ হাঁটতে চলতে আর কোনো ভয় রইল না হিউয়েনসাংয়ের। তুরফান ছেড়ে তিনি প্রথমে পৌঁছলেন ওকিনি বা অগ্নি নামের নগরে। এখন সেই রাজ্যকে বলা হয় কারাসর। এখানে 1 রাত কাটিয়ে নদী পার হয়ে এলেন ফুচা নামের শহরে। সেখানকার রাজার নাম স্বর্ণদেব, সংস্কৃতে স্বর্ণদেব। ফুচা রাজ্যটা বড় মাপের শহর। পূব থেকে পশ্চিমে 1000 লি, শহরে মাপ 17-18 লি। এখানকার আবহাওয়া মিষ্টি, মিষ্টি ফলও জন্মায় প্রচুর, যেমন নাশপাতি, আলু বোখারা, আঙুর, বেদানা, পিচ। খনি আছে অনেক, কোনোটা সোনার, কোনোটা লোহার, কোনোটা আবার তামা শীষের বা রাঙের। মাটির রং লাল। জোয়ার আর গম ফলে প্রচুর। দেশের মানুষরা চরিত্রবান। এখানকার লিপি ভারতবর্ষের ব্রাহ্মী লিপিরই মতন। এখানকার বাদ্যকরেরা বাঁশি আর সেতার বাজাতে পারে চমৎকার। তিনি যখন ফুচায় পৌঁছেছিলেন তখন জোর শীত। বাধ্য হয়েই তাকে পুরো শীতকালটার থেকে যেতে হলো ফুচায়।
শীতের বরফ যেই গড়তে শুরু করলো, হিউয়েন পা বাড়ালেন টিয়েনশান পর্বতের দিকে। টিয়েনশানের উত্তর দিকে তুষার নদ, সারা বছর ধরে তুষার জমছে, তুষার গলছে, তুষার ভাসছে এই পর্বতের গায়ে। তুষার ভেঙে ভেঙে পড়ছে পথের ওপর। তার কোনোটা 100 ফুট, কোনোটা 50 ফুট উঁচু। গায়ে চামড়ার পোশাক, তবু ঠকঠক করে কাঁপার মতন শীত। শুতে হলে, ঘুমোতে হলে ওই বরফের ওপর বিছানা পাতা ছাড়া কোনো উপায় নেই। 7 দিন 7 রাত কেটে গেল এই ভীষণ তুষার নদী পার হতে। সঙ্গীদের মধ্যে মারা গেছেন 13-14 জন, গরু ঘোড়াও মরল অনেক। তারপর পৌঁছলেন গরম হ্রদের তীরে। স্থানীয় ভাষায় এর নাম ইশিককুল। পশ্চিম তুরস্কের সম্রাট ইয়ারুগুতুং এই সময় শিকারে এসেছিলেন এখানে, হ্রদের ধারে টোকামাক নামে এক শহরে। এইখানেই দেখা হলো দুজনের। সম্রাট থাকেন চামড়ার তৈরি তাঁবুতে। তাঁবুর কাপড়ে সোনালি ফুলের কাজ, যেন নক্ষত্র ফুটে আছে তাঁবুর গায়ে। তুরস্করা অগ্নির উপাসক, তাই কাঠের আসনে বসে না কেউ। তাদের ধারণা কাঠের ভেতরে লুকিয়ে আছে আগুন। বসে লম্বা মাদুর পেতে। রাজকর্মচারীদের পরনে জমকালো ব্রোকেডের পোশাক, সম্রাটের গায়ে সবুজ সাটিনের কোট, কপালে 10 ফুট লম্বা রেশমের কাপড়ের ফেটটি। চারপাশে 200 জন যোদ্ধা বর্ষা, নিশান আর ধনুক হাতে দাঁড়িয়ে থাকে। তাদের দেখলে শ্রদ্ধা হয়। সম্রাট হিউয়েনসাংকে বসতে দিলেন লোহার চেয়ারে। খেতে দিলেন চালের তৈরি পিঠে, দুধের স্বর, চিনি, মধু, মনাক্কা আর মনাক্কা থেকে তৈরি মদ। একদিন ভোজের পর বসল উপদেশ দানের আসর। হিউয়েনসাং বক্তা, সম্রাট আর তার সৈন্যবাহিনীর লোকেরা শ্রোতা। বক্তৃতা যখন শেষ হলো, সম্রাটের চোখে তখন জল। তিনি 2 হাত ছড়িয়ে লুটিয়ে পড়লেন হিউয়েনসাংয়ের পায়ে। তারপর ঠিক তুরফান রাজার মতনই তার গলাতেও একই অনুরোধ, ভারতবর্ষে যাবেন না, সেখানে সবসময় গরম, খুব কষ্ট হবে আপনার। সেখানকার মানুষরা দেখতে কালো, সবসময় নগ্ন থাকে, সভ্যতা ভব্যতা জানে না, আপনার মতন ধার্মিকের সাক্ষাৎ পাওয়ার মতন উপযুক্ত নয় ওরা। হিউয়েনসাং নিজের সিদ্ধান্তে অনড়। ভারতবর্ষে যাবই, বুদ্ধের প্রকৃত ধর্মকে জানার জন্য আমি উদ্গ্রীব। দেখব সেখানকার পবিত্র তীর্থস্থানগুলি। হাঁটব বুদ্ধের পায়ে ছোঁয়ার ধন্য ধুলোর উপর দিয়ে। হার মানলেন সম্রাট। হিউয়েনসাংকে বিদায় দিতে এগিয়ে এলেন অনেকখানি পথ। সঙ্গে দিলেন একজন দোভাষী, দোভাষীর হাতে সুপারিশপত্র। তারপর তাসখন্ড পার হয়ে সমরখন্ড, সেখান থেকে কঠিন কোহর পর্বত আর বক্ষ নদী পার হয়ে কুন্ডুকে। সেখানেই তার সঙ্গে দেখা হয়ে গেল তুরস্কের সম্রাটের ছেলে আর তুরফান রাজের জামাই টারদুসের সঙ্গে। টারদুস শ্বশুরের এবং বাবার সুপারিশপত্র দেখে সাদর সম্বর্ধনা জানালেন তাকে। বললেন, চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো ভারতবর্ষ পর্যন্ত। কিন্তু সে স্বাদ তার মিটল না। অল্প দিনের মধ্যেই নিহত হলেন তিনি। হিউয়েনসাং যাত্রা করলেন বালাখের দিকে। তারপর হিন্দুকুশ পর্বতমালার একটা উপত্যকায় এসে পৌঁছলেন, যার নাম বামিয়ান। বামিয়ান থেকে 9000 ফুট উঁচু পথ কহিবাবা পার হয়ে গান্ধারের সমতল ভূমিতে পা পড়ল তার। বলতে গেলে এই প্রথম তার পা পড়ল ভারতবর্ষের মাটিতে। হিন্দুকুশ হল হিন্দুর দেশ, অন্য নাম ব্রাহ্মণদের দেশ। গান্ধারের রাজধানী তখন কাপিসি। গান্ধারের রাজার যদিও হুন বংশের, তবু ভারতবর্ষের জলমাটির গুণে হুনেরা তখন বদলে গেছে অনেক। এখন যিনি রাজা তিনি বৌদ্ধ। এখানে এসে হিউয়েনসাং প্রথম দেখতে পেলেন জৈন আর শৈব সম্প্রদায়ের সন্ন্যাসীদের। গায়ে ছাই মাখা, গলায় হাড়ের মালা, সারা গায়ে কোনো আবরণ নেই। এখানে তিনি থাকতেন এক হিনজানি সংঘারামে। কনিষ্কের আমলে এই সংঘারাম ছিল একটা বন্দিশালা। সেই সময় রাজাদের যারা যুদ্ধে হারতেন তাদের রাজপুত্রদের এখানে এনে বন্দি করে রাখা হতো। ফলে লোকের মনে ধারণা ছিল এই সংঘারামের মাটির তলায় নিশ্চয়ই রয়েছে গুপ্তধন। একবার তো সত্যি সত্যিই শুরু হয়ে গেল খোঁড়াখুড়ি। হিউয়েনসাংও যোগ দিলেন তাতে। এখান থেকে পা বাড়ালেন নগরহাটের দিকে, এখন যেটা জালালাবাদ। নগরহাট থেকে 4-5 মাইল দূরে ছিল একটা গুহা। আসা যাওয়ার পথটা ছিল দুর্গম, তার উপরে নৃশংস দস্যুদের উৎপাত। সেই গুহার গায়ে বুদ্ধনাকে রেখে গিয়েছেন তার নিজের ছায়া। খবরটা কানে আসতেই তিনি জেদ ধরলেন যাবেন। স্থানীয় সঙ্গীরা তাকে বাধা দিল, যাবেন না, প্রতি পদক্ষেপে প্রাণ যাওয়ার ভয়। হিউয়েনসাং উত্তরে বললেন, লক্ষ্যকল্প একবার বুদ্ধের ছায়া দর্শন কি মিলবে না? এত কাছে এসে আমি কখনো সেটা না দেখে থাকতে পারি? পথের মাঝখানে সত্যিই পড়লেন একদম দস্যুর হাতে। কিন্তু হিউয়েনসাংয়ের সরল ব্যবহার
আর তীর্থযাত্রীর পোশাক দেখে দস্যুরা তাকে ছেড়ে দিল। গুহায় ঢুকলেন তিনি। ঘন অন্ধকার, এক বিন্দু আলো নেই কোনোখানে। বুদ্ধের ছায়া ফোটে গুহার পূব দিকের দেওয়ালে। সেখানে মুখ করে প্রণাম করলেন 100 বার, কিন্তু ছায়া কই? শুধু তো সেই অন্ধকার। তাহলে কি আমি পাপী? আমি অজ্ঞানী? এই বেদনায় কাঁদতে লাগলেন তিনি, আর আবৃত্তি করতে লাগলেন বৌদ্ধ গাথা আর সূত্র। সেই সময় ঘটল এক অলৌকিক ঘটনা। পূবের দেয়ালে দেখা দিল এক ঝলক আলোর আভা, সামান্য, বুদ্ধের ভিক্ষাপাত্রের মতন। এইটুকু দেখে মনের আশা মিটল না। আবার শুরু করলেন আরাধনা। ওদিকে আভাও বাড়ছে, আর তারপর সত্যি হিউয়েন সাংয়ের বুকে শাঁখের মতো বেজে উঠল এক পরম আনন্দ। ওই তো তার সামনে বুদ্ধ, ওই তো সেই করুণা ঘন মূর্তি, সেই দিব্য দেবতা। তার মনের মধ্যে বেজে উঠল আরতির ঘণ্টা। আমি ধন্য, আমি ধন্য। নগরহাট ছেড়ে খাইবার পাশের ভেতর দিয়ে তিনি এলেন পুরুষপুরে, যা এখন পেশোয়ার। এই সময় এই পুরুষপুর ছিল কনিষ্কের শীতকালের রাজধানী। হিউয়েন সাংয়ের সময় পুরুষপুরে না ছিল ঐশ্বর্য, না ছিল জীবনের সারা। কোনো মতে হাজারখানেক পরিবার টিকে আছে শহরের এক কোণে। মিহিরকুলের আক্রমণে দেশটা তখন এক ধ্বংসস্তূপ। লক্ষ লক্ষ বৌদ্ধ মঠ ভেঙে চুরে মাটিতে লুটানো, কাজ গজিয়ে গেছে তাদের গায়ে। মিহিরকুল ছিলেন বর্বর তাতার কুণ্ডের বংশধর। এই পুরুষপুরে একটা নতুন জিনিসের স্বাদ পেয়েছিলেন হিউয়েন সাং। সেটা হলো আখের গুড়। আখ থেকে এভাবে মিষ্টি রস বানানো যায়, চীনের মানুষ তা জানত না। ভ্রমণকারীদের মুখ থেকে এই কাহিনী শুনে চীন সম্রাট খাইচুক ভারতবর্ষে লোক পাঠিয়েছিলেন শেখবার জন্য। তারপর চীন তরল গুড় থেকে শিখে গেল শুকনো চিনি। কয়েকশো বছর পর এমন হলো যে চীন থেকেই ভারতবর্ষে আসতে লাগলো চিনি। চিনি নামটাও সেই কারণে। পুরুষপুর থেকে তক্ষশিলা, এখানেও সেই হুন অত্যাচারের একই দৃশ্য চোখে পড়ল তার। তক্ষশিলা থেকে পা বাড়ালেন কাশ্মীরে। কাশ্মীরে রাজা তখন দুর্লভ বর্মন প্রজ্ঞাদিত্য। হিউয়েন সাং প্রবরপুরে, অর্থাৎ এখানকার শ্রীনগরে পৌঁছে গেছেন। খবর পেয়ে তিনি রাজ সিংহাসন ছেড়ে নগর দ্বারের দিকে এগিয়ে চললেন বিদেশি অতিথিকে বরণ করতে। সঙ্গে সভাসদ আর রাজধানীর ভিক্ষুরা, সব মিলিয়ে প্রায় 1000 জন মানুষ। প্রণাম করেই তার পায়ে ফুল ছড়ানো হলো চতুর্দিক থেকে। মস্ত একটা হাতি, হাতির গায়ে ঝলমলে সাজসজ্জা। সেই হাতির পিঠে চাপিয়ে তাকে নিয়ে আসা হলো রাজধানীতে। পথের দুধারে উঠছে রঙিন পতাকা, জ্বলছে ধূপধুনো, ফুলের গয়না পরে সেজেছে শহরের পথঘাট। বাতাসে উঠছে চামর। জয়েন্দ্র নামের এক বিহারে রাত্রিবাসের ব্যবস্থা হলো তার। পরের দিন রাজপ্রাসাদে নিমন্ত্রণ। রাজ্যের যত পণ্ডিত ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে সেই ভোজে। ভোজসভার পর শাস্ত্র আলোচনা। রাজা যখন শুনলেন তিনি এসছেন, শাস্ত্র আর সূত্রের অনুলিপি করার অভিপ্রায়, সঙ্গে সঙ্গে 20 জন লিপিকার জোগাড় করে দিলেন তিনি। আর 5 জন ভৃত্য রইল তাকে দেখাশোনা করবার জন্য। কাশ্মীরে তিনি দেখেছেন প্রচুর ফুল, ফল, ফসল। দেখেছেন অনেক ওষুধের গাছ, জাফরান আর স্ফটিক। দেখেছেন তাজা পাহাড়ি ঘোড়া। শীতকালে প্রবল তুষারপাত। মানুষজনেরা দেখতে খুব সুন্দর, কিন্তু অসৎ আর চালাক। অথচ তারা লেখাপড়ায় অনুরাগী। বৌদ্ধও দেখেছেন, বিধর্মীও দেখেছেন। কাশ্মীর ছেড়ে গঙ্গা তীরের দিকে পা বাড়ালেন তিনি। পার হলেন সাকল, যা এখনকার শিয়ালকোট। ইরাবতীর তীরে লাহোর। সেইখানে একজন বৃদ্ধের সঙ্গে পরিচয় হলো তার। বয়স 700 বছর। পুরো একটা মাস রয়ে গেলেন সেই ধার্মিকের কাছে, যতটুকু দেখা যায় শিখে নিলেন। তারপর বিপাশা নদীর তীরে চীন ভক্তি নামের একটা জায়গায় এসে রয়ে গেলেন 14 মাস। একজন গুরু পেয়েছিলেন এখানে, নাম বিনীত প্রভ। সেই সময় এসে গেল বর্ষাকাল। বৌদ্ধ ভিক্ষুকদের নিয়ম হলো বর্ষাকালে না ঘোরা, না বেড়ানো, থাকতে হবে সংঘারামে। বর্ষাকালটা জরণ ধরে কাটিয়ে এরপর তিনি বেড়াতে গেলেন কুরুট পর্বতে, এখন যার নাম কুরু ভ্যালি। সেখান থেকে মথুরা। মথুরা এখন বৈষ্ণবদের তীর্থক্ষেত্র, কিন্তু সেই সময়টা এটা ছিল বৌদ্ধদেরও তীর্থস্থান। সম্রাট অশোকের গুরু মহস্তবীর উপগুপ্ত ছিলেন এই মথুরারই মানুষ। তার নখ আর কেশর রাখা ছিল এখানকার এক বিহারে। তিনি দেখেছিলেন মথুরায় মানুষ আমলকির বাগান বানাতে ভালোবাসে। মথুরা ছেড়ে স্থানীশ্বর অর্থাৎ থানেশ্বরে সম্রাট হর্ষবর্ধনের পিতা প্রভাকর বর্ধনের রাজধানী ছিল একসময়। থানেশ্বরে আবহাওয়া কিছুটা গরম হলেও আরামের। এখানকার বেশিরভাগ বাসিন্দাই ধনী এবং অলস, তবে গুণীজনের প্রতি শ্রদ্ধাবান। থানেশ্বর থেকে নানা জায়গা দেখে শুনে ঘুরে বেরিয়ে পৌঁছলেন কান্যকুজ। মহারাজাধিরাজ হর্ষবর্ধনের রাজধানী এটা। হর্ষবর্ধন তখন রাজধানীতে ছিলেন না, তাই দেখা হলো না।
তিনি এখানে রয়ে গেলেন 3 মাস। ভদ্রবিহার নামের এক মঠে আচার্য বীর সেনের কাছে থেকে তিনি ত্রিপিটকের পাঠ নেবার জন্য চেষ্টা করলেন। কান্যকুজ নগরের সম্বন্ধে তার বর্ণনা লম্বায় এর পরিধি 220 লি, চড়ায় 4 থেকে 5 লি। নগরের চারিদিকে শুকনো পরীক্ষা দিয়ে ঘেরা, জায়গাটা উঁচু স্তম্ভের ওপরে, আয়নার মতো স্বচ্ছ জল পুকুরে, ফলের বাগান, ফুলের বাগান, পথে ঘাটে খাওয়া দাওয়া জিনিসপত্র প্রচুর, মানুষেরা ধনী আর সুখী, পোশাক আশাক দামি এবং উজ্জ্বল, সরল স্বভাব সকলের, লেখাপড়ার চর্চা ঘরে ঘরে। 100 মতন সংখ্যারাম আছে শহরে, সেখানে থাকে 10,000 ভিক্ষু, হিনজান মহাজান মিলিয়ে। হর্ষবর্ধন সম্পর্কেও অনেক কিছু আমরা জানতে পেরেছি তার বিবরণ থেকে। কর্ণসুবর্ণের রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্কের ছলনায় মৃত্যু হয় হর্ষবর্ধনের পিতা প্রভাকর বর্ধনের। সবাই নিমন্ত্রণ করে এনে তার মন্ত্রীরা তাকে হত্যা করে। হর্ষবর্ধনের বয়স তখন মাত্র 14, বলতে গেলে কিশোর, নাবালক, কিন্তু বিদ্যায় বুদ্ধিতে অন্যান্য রাজকীয় গুণে সেই বালকই বয়সে তিনি পরিণত। তাই দেখে জোর করে হর্ষের অনিচ্ছা সত্ত্বেও প্রধানমন্ত্রী ভান্ডি এবং অন্যান্য রাজকর্মচারী তার হাতেই তুলে দিলেন রাজ্যের শাসনভার। সিংহাসনে বসে তিনি নিলেন নতুন নাম কুমার শিলাদিত্য। 30 বছর মেতে রইলেন যুদ্ধে। পূর্ব পশ্চিমের সমস্ত দেশ জয় করা যখন হয়ে গেল, তখন তিনি যখন শুনলেন শত্রু রাজারা শিলাদিত্য শুনলেই কেঁপে ওঠে ভয়ে, ছুঁড়ে ফেলে দিলেন হাতের অস্ত্র। তারপর থেকেই তার কাজ হলো বৃক্ষরোপণ, জীব হত্যা নিষিদ্ধ করা, সমস্ত ধর্মের লোকেদের শ্রদ্ধা জানানো, দেশের দরিদ্র মানুষদের জন্য চিকিৎসা, ওষুধ আর আহারের ব্যবস্থা করা, আর দান ধ্যান। নিজে শৈব, কিন্তু বিদ্বেষ নেই কোনো ধর্মে। দেশের সভ্যতা সংস্কৃতির দিকে প্রখর নজর। নিজে ছিলেন বিদ্বান এবং সংস্কৃতিবান। নাটক লিখেছেন 3খানা, রত্নাবলী, নাগানন্দ আর প্রিয়দর্শিকা। নিজের রাজসভায় প্রিয় কবির নাম বাণভট্ট। তার লেখা কাদম্বরী একটি বিখ্যাত রচনা। ভাইয়ের নাম রাজ্যবর্ধন, বোনের নাম রাজ্যশ্রী। প্রত্যেক 5 বছর অন্তর প্রয়াগে মহামুখ্য পরিষদ ডাকতেন তিনি। শুধু সৈন্যদের খরচটুকু থাকতো রাজকোষে, বাকি সমস্ত টাকা দান করতেন ওই সময় 3 মাস ধরে। ওই রকম একবারের সভায় নিমন্ত্রিত হয়েছিলেন হিউয়েন সাং। সে কাহিনী পরে। কান্যকুজ থেকে আবার শুরু হলো পথ। গঙ্গা পার হয়ে পৌঁছলেন অযোধ্যায়। অযোধ্যা ছেড়ে যখন 20 জন সঙ্গী নিয়ে গঙ্গা পার হচ্ছেন, প্রয়াগে যাবেন বলে, সেই সময় ঘটেছিল এক সাংঘাতিক ঘটনা। জলদস্যুদের হাতে আক্রান্ত হলেন তারা। এর আগে জলদস্যুদের হাতে পড়েছেন অনেকবার, কিন্তু এবারের দস্যুরা অনেক বেশি হিংস্র। গঙ্গার ধারে অশোক গাছের গভীর বনের আড়ালে লুকিয়েছিল 10টা নৌকো নিয়ে। চারিদিক থেকে হিউয়েন সাংয়ের নৌকোটাকে তারা ঘিরে ফেলল। অনেক যাত্রী প্রাণের ভয়ে ঝাঁপ দিল জলে। অন্য যাত্রীদের ডাঙায় টেনে নিয়ে গেল দস্যুরা, কেড়ে নিল তাদের জামা কাপড় জিনিসপত্র। তারপর ঘিরে রইল হিউয়েন সাংকে। দস্যুরা দেবী দুর্গার উপাসক। সময়টা ছিল শরৎকাল। তারা খুঁজছিল একজন স্বাস্থ্যবান মানুষ যাকে বলিদান করা যেতে পারে। হিউয়েন সাংকে পেয়ে মনে তাদের খুশিতে ডগমগ। এই তো সেই মানুষ যাকে তারা খুঁজছিল। বলি বন্ধ ছিল অনেক দিন, এবার দেওয়া যাবে জাকিয়ে, বাজনাবাদ্যি বাজিয়ে। হিউয়েন সাং বললেন, আমার এই সামান্য শরীর নিয়ে যদি তোমাদের কাজ হয়, হোক, আপত্তি নেই, কিন্তু আমি এসেছি অনেক দূরের দেশ থেকে শাস্ত্রগ্রন্থ জোগাড় করতে। এই সময় তোমরা যদি আমাকে হত্যা করো, আমার আশঙ্কা হচ্ছে তোমাদের দুর্গতি ঘটতে পারে। দস্যুরা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে সেই কথা বার করে দিল। তাকে টেনে নিয়ে গেল অশোক বনের মাঝখানে। দলপতি হুকুম দিল বলিদানের বেদি বানাতে। শান পড়ল খড়গে। হিউয়েন সাং বুঝলেন মৃত্যু একেবারে শিয়রে। তিনি দস্যু সর্দারকে বললেন, আমাকে একটু সময় দাও, আমি শান্ত মনে যেতে চাই, আমার দেবতাকে ধ্যান করে নেব। বসলেন ধ্যানে। আর ঠিক সেই সময় ঘটল এক অঘটন। পৃথিবী কাঁপিয়ে উঠল, ঝড়, মরমর করে ভেঙে পড়তে লাগলো গাছপালা। নদীতে ফনা তুলল ঢেউ। নদী থেকে ছুটতে লাগলো বালির ঝাপটা। শকুনের ডানার মতো অন্ধকার নেমে এসে ছায়া ফেলল এবং মুছে ফেলল সেই সামান্য আলো। দিন হয়ে গেল ঘোর আধারের রাত। ভয়ে আর্তনাদ করে উঠলেন দস্যুরা। বুঝতে পারলো এ হলো বন্দি তীর্থযাত্রীর তপস্যার ফল। দস্যুরা গিয়ে আছড়ে পড়ল হিউয়েন সাংয়ের পায়ে। হিউয়েন সাং বললেন, তোমরা এই জঘন্য ব্যবসা ত্যাগ করো। তারা তক্ষুনি ছুঁড়ে ফেলে দিল হাতের অস্ত্রশস্ত্র। ঝড় থামল, মেঘ কাটল, রোদ হাসল পৃথিবীর উপরে। হিউয়েন সাং নির্বিঘ্নে পৌঁছে গেলেন প্রয়াগে। গঙ্গা যমুনা
আর সরস্বতী, এই তিন নদী মিলেছে সেইখানে। তিনি দেখেছেন এদেশের মানুষের অগাধ বিশ্বাস এই সঙ্গম এর সম্বন্ধে। এখানে স্নান করলে ধুয়ে যায় জীবনের সব কিছু পাপ। হাজার হাজার মানুষ ছুটে আসে এখানে, 7 দিন ধরে উপোস করে। কেউ কেউ স্বেচ্ছায় মারা যায় জলে ডুবে। তিনি দেখেছেন শুধু মানুষ নয়, বানর আর হরিণও হাজির হয় ঝাঁকে ঝাঁকে স্নান করে তারাও। প্রয়াগ ছেড়ে তিনি পৌঁছলেন কৌশাম্বীতে, গুপ্ত সম্রাটদের আরেকটা রাজধানী এটা। কৌশাম্বীর পর শ্রাবন্তীপুর, বুদ্ধ ভক্ত কৌশলরাজ প্রসেনজিতের রাজধানী। শ্রাবস্তীপুর থেকে 1 ক্রোশ দূরে জেদবের, এখানে আসি তিনি শুনলেন বুদ্ধের সম্পর্কে আরেক কাহিনী। সুদত্ত ছিলেন একজন শ্রেষ্ঠী। অকাতর দান ধ্যানের জন্য তিনি আখ্যা পেয়েছিলেন অনাথ পিণ্ডর। একবার তার মনে জাগলো বুদ্ধ এবং তার শিষ্যদের জন্য বানিয়ে দেবেন একটা বিহার। বুদ্ধের কাছে গিয়ে নিবেদন করলেন এই প্রস্তাব। বুদ্ধ শিষ্য সারিপুত্রকে সঙ্গে নিয়ে দেখতে বেরোলেন মনের মতো জায়গা। নগরের বাইরে ছিল রাজকুমার জেতের বাগান। বুদ্ধ পছন্দ করলেন সেই জায়গাটাই। সুদত্ত ছুটলেন রাজকুমারের কাছে। রাজকুমার হেসে বললেন, বেশ তো, বাগানটা বেচতে পারি ঠিক মতন দাম মিললে। কত দাম? যতগুলি স্বর্ণমুদ্রা বিছলে বাগানটা ভরে যাবে, সেটাই হবে দাম।